দর্শক স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, আর কয়েকদিন পরেই অর্থাৎ 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে এর মধ্যে আমরা প্রচারণা দেখছি এবং প্রচারণার একেবারে শেষ দিকে, এবং এর মধ্যে যেটি হয়েছে, প্রধান দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। প্রধান দল বলতে আমরা বিএনপি, জামায়াত এবং এনসিপি তিন দলই তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সেখানে নয়টি বিষয়কে তিনি প্রাধান্য দিয়ে এই ইশতেহার ঘোষণা করেন। এর মধ্যে কি বিষয় আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনীতির উন্নয়নে বা অর্থনীতির অগ্রযাত্রায়, কর্মসংস্থান তৈরিতে এবং সাধারণ এবং নিম্নআয়ের মানুষের জন্য কি বিষয় রয়েছে ইশতেহারে, তারা কি প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি নিয়ে আমরা আলোচনা করব। জামায়াতের কয়েকদিন আগে তারা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে সেখানে কোন কোন বিষয়গুলো এসেছে এবং এই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আসলে কি করণীয়, কতটা বাস্তবসম্মত হয়েছে এইসব প্রতিশ্রুতি, সে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে দুজন অতিথি আজকে স্টুডিওতে উপস্থিত থাকবেন। এর মধ্যে একজন এরই মধ্যে আমাদের সাথে এসেছেন, এর মধ্যে এসেছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আমাদের সাথে আরেকজন অতিথি আসবেন, ডক্টর মাসুর রিয়াজ, অর্থনীতিবিদ। তাকেও আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। আমরা আলোচনায় যাওয়ার আগে জনাব মাহফুজ কবির, আমরা শুরুতে একটু দেখতে চাই যে বিএনপি তার নির্বাচনী ইশতেহারে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়েছে। আমাদের কাছে সেই তথ্য, বিশেষ করে অর্থনীতির জায়গা থেকে আমরা 4টি বিষয়কে এখানে সামনে আনার চেষ্টা করেছি, যেগুলো অর্থনীতির জায়গা থেকে আমরা বলতে পারি। বিএনপির ইশতেহারের স্লোগান হচ্ছে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগান নিয়ে তারা আসলে নির্বাচন করছে এবং সেখানেই সেইটি আমরা ইশতেহারেও দেখেছি। আমরা দেখেছি প্রধান প্রতিশ্রুতিগুলো রয়েছে এর মধ্যে ফ্যামিলি কার্ডের কথা বারবার বলা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান কিন্তু তার বক্তব্যেও বারবার তিনি কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং সেটি আমরা ইশতেহারে দেখতে পাচ্ছি। প্রতি মাসে 2,500 টাকা করে তারা মাসিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি করছে। সুবিধাভোগী পরিবার হবে প্রায় 4 কোটি। এর মধ্যে এটির উদ্দেশ্য হচ্ছে আসলে প্রান্তিক এবং নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দেওয়া। এটি আসলে সামাজিক সুরক্ষা কর্মসূচি রয়েছে, আমরা জানি বিভিন্ন, তারই তেমনই একটি কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। পরের যে প্রতিশ্রুতি, যেটি অর্থনীতির সাথে সরাসরি যুক্ত, সেটি আমরা যদি দেখি যে সহায়তা দেওয়া হবে ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ। এটি হচ্ছে কৃষক, মৎস্যজীবী, পশুপালনকারী, খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ী, এদেরকে এই সহায়তাগুলো দেওয়া। আমরা জানি যে কৃষি আমাদের সবচেয়ে বড়, কৃষির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি, এবং এই খাদ্য নিরাপত্তা এবং কৃষকদেরকে ন্যায্য মূল্য দেওয়ার জন্য তাদের উদ্দেশ্য হচ্ছে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা। সেটির সাথে বাজার ব্যবস্থাপনা পুরো বিষয়টা আসলে জড়িত, সেই জায়গাটাতে গুরুত্ব দেওয়া হয়েছে। পরের প্রতিশ্রুতিটা আমরা যদি দেখতে পারি, এটি হচ্ছে যে কর্মসংস্থানের বিষয়। আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কর্মসংস্থান তৈরি করা। বেকারের সংখ্যা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা কমছে, সেই জায়গাটাতে কর্মসংস্থান সৃষ্টির জন্য তারা যে কাজগুলো করবে, সেটি হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করা। সেই নিশ্চিত করার জন্য তারা কি করবে? কর্মসংস্থান সৃষ্টি করবে, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন করবে, স্টার্টআপ ও উদ্যোক্তাদের সহায়তা করবে, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত করা হবে এবং মেধাভিত্তিক সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে। এটি সুবিধাভোগী কয়েক কোটি তরুণ, আমরা জানি, যারা আসলে সামনের দিনে কর্মসংস্থানের বাজারে প্রবেশ করবে বা এখনও যারা বেকার রয়েছে সেই জায়গাটাতে তারা কাজ করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। পরের প্রতিশ্রুতিটা যদি আমরা দেখতে চাই, এটি আসলে বাংলাদেশের রপ্তানি নিয়ে তাদের একটা চিন্তা ভাবনার কথা উঠে এসেছে, যেখানে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু করার কথা বলা হচ্ছে, ই কমার্সের আঞ্চলিক হাব স্থাপন করবে, মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এটি বিএনপির বড় ধরনের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে। এর সুবিধাভোগী ফ্রিল্যান্সার, ই কমার্স উদ্যোক্তা এবং রপ্তানিকারকরা এর সুবিধাভোগী হবে এবং এর উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল অর্থনীতি এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধি করা। সেটি হচ্ছে বিএনপির মোটা দাগে আমরা যদি দেখি এই
4টি প্রতিশ্রুতিকে মোটা দাগে অর্থনীতির সাথে সরাসরি যুক্ত ইশতেহারের যেসব, এর বাইরে রাজনৈতিক বিভিন্ন প্রতিশ্রুতি রয়েছে। আমরা অর্থনীতির জায়গাটাতে যদি আলোচনা করতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে বিএনপির এই নির্বাচনী ইশতেহারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এটিকে আপনার কাছে কি মনে হয় কতটা বাস্তবসম্মত এবং দেশের যে বর্তমান চাহিদা সেটি কতটা পূরণ করতে পারবে? হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রথমে ফ্যামিলি কার্ড দিয়ে শুরু করতে চাই। ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা এসেছিল আরও 1.5 দশক আগে, কিন্তু আনফর্চুনেটলি এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি। আসলে নানা রকমের জটিলতা এবং এই যে পুরো যে সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম, সেখানে তো আমাদের দেশের প্রায় অর্ধেক মানুষ আসলে এটির সঙ্গে জড়িত, কোনো না কোনোভাবে এই সুবিধাটা পান। ফ্যামিলি কার্ড দিলে মানে আমরা যদি খুব সাকসেসফুলি আগে ইমপ্লিমেন্ট করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে দেখা যায় যে অনেক দুর্নীতি হয়, যেমন এই যে ট্রাক সেল যখন হয়, তারপরে যে ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম রয়েছে গ্রামাঞ্চলে, শহরে বেশ কিছু আমাদের যে সেলস প্রোগ্রাম রয়েছে, মানে ফুড সাপোর্ট প্রোগ্রাম চট্টগ্রাম অঞ্চলেও আছে, পার্বত্য চট্টগ্রামে, তো খাদ্য সহায়তা, এগুলোকে একটা জায়গায় নিয়ে আসা যেত, একটা আমব্রেলার মধ্যে থেকে একেবারে মৌলিক যে সমস্ত পণ্যগুলো রয়েছে, বিশেষ করে খাদ্যপণ্য, সেগুলা এই যারা অতি দরিদ্র প্রান্তিক যে সমস্ত পরিবার রয়েছেন তো তাদের হাতে তুলে দেওয়া যেত। 2500 টাকার যেটা আছে প্রস্তাব, আমি মনে করি যে যেহেতু ইনফ্লেশনটা হবে আর কি, তো এটাকে ওই ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে যে অন্তত একটা মানে ন্যূনতম কিছু খাদ্যপণ্য যাতে পান এই পরিবারগুলো, তো সেটার যদি ব্যবস্থা করা যায়, আমি মনে করি এদের সুন্দর এটা কর্মসূচি হবে। এবং একই সঙ্গে এটাও একটু নিশ্চিত করতে হবে যে যাতে করে এখানে দুর্নীতি না হয়। অনেক সময় আমরা দেখতে পাই যে গ্রামের চেয়ারম্যান মেম্বার বা যারা এই যে শহরাঞ্চলে যে সমস্ত মিউনিসিপ্যালিটি আছে, তো সেখানে অনেক সময় দুর্নীতির আসলে খবর পাওয়া যায়। তো সেটা বন্ধ করে যদি এটা সত্যি সত্যি ইমপ্লিমেন্ট করা যায়, আমি মনে করি যে একেবারে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, পরিবার রয়েছেন, তাদের কিন্তু অনেকটা একটা সেফটি হিসেবে এটাকে করা যাবে। এটা একটা বিষয়। আর বাকি যে দুটো, যেমন কৃষক কার্ড, তো কৃষক কার্ড আমরা একেবারে প্রায় 1.5 দশক আগে শুরু করে হোঁচট খেয়েছিলাম। এখানে কিন্তু প্রচুর দুর্নীতির কথাবার্তা উঠলো এবং দেখা গেল কি যে যারা একটু বড় কৃষক রয়েছেন, তো তারাই আসলে কৃষক কার্ডের সমস্ত বেনিফিট নিয়ে যাচ্ছেন, সেখানে যে সাবসিডি দেওয়া হয়েছিল। তো এবং এটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ, তার কারণ এই মুহূর্তে প্রায় 1 কোটির বেশি মানুষ কৃষক, এবং এখানে নতুন নতুন করে কিন্তু অনেকেই যুক্ত হচ্ছে, অনেকে শিক্ষিত তরুণ, তারা মানে কৃষিকে পেশা হিসেবে নিচ্ছেন। তো আমি মনে করি যে এইখানে যদি আমরা সুন্দরভাবে এই সাবসিডিগুলোকে যদি চ্যানেলাইজ করতে পারি এবং এই দুর্নীতির হার কমাতে পারি, এবং একই সঙ্গে যারা একেবারে ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক, তাদেরকে সত্যি সত্যি আমরা এই সেবাগুলো দিতে পারি, এবং একই সঙ্গে যে কৃষি পণ্যের দাম নিয়ে যে অনেক কষ্ট রয়েছে, যে যখন একটু বেশি উৎপাদিত হয় বা অত পরিকল্পনাহীনতা বা সমন্বয়হীনতার কারণে যে কোনো রকমের উৎপাদনে তারতম্য ঘটে, তখনই কিন্তু দামের ক্ষেত্রে কিন্তু কৃষকরাই মার খান। সেখানে কিন্তু যারা বড় ব্যবসায়ী, যারা পাইকার রয়েছেন, তারা কিন্তু আসলে মার খান না। তো এই জায়গাতে কৃষকদেরকে বাঁচাতেই হবে, এবং কৃষকদেরকে বাঁচানোর জন্য কিন্তু আমরা যদি পুরো একটা সুন্দর ডেটাবেস তৈরি করে সত্যি সত্যি যারা নিডি যে সমস্ত ফার্মার, বিশেষ করে আমি বলবো যে ক্ষুদ্র এবং কোনো কোনো ক্ষেত্রে মাঝারি কৃষক এখানে আসতে পারে, তার কারণ যখন এই কৃষি মানে শস্য বা ফলের যে যখন একটা চাপ তৈরি হয়, যেখানে অতিরিক্ত উৎপাদন যদি হয় বা বাজারজাতকরণে অনেক সময় সমস্যা থাকে, সিন্ডিকেট থাকে, তো সেইগুলোকে ভেঙে এই কৃষকেরা যাতে বাজারে সরাসরি আসতে পারে এবং তারা যাতে কোনো ব্যারিয়ার ফেস না করে, এবং তারা এই যে সমস্ত মানে আমরা আসলে কৃষিক্ষেত্রে যে ভর্তুকি সুবিধা এবং অন্যান্য সুবিধাগুলো দিয়ে থাকি, তো সেগুলো যাতে ওই মানুষেরাই পেতে পারেন যাদের আসলে নিডটা সবচেয়ে বেশি। তো এটা নিশ্চিত করতে পারলে আমি মনে করি যে এটা বাংলাদেশের কৃষির চেহারাটা পাল্টে দিতে পারে। তবে এটার জন্য অবশ্যই একটা সুন্দর প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা জরুরি। এখানে যে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে 2,500 টাকা করে দেওয়া হবে, এটি দিলে কি তাহলে এখন বর্তমানে যেসব সামাজিক সুরক্ষা কর্মসূচি রয়েছে সেগুলোর সাথে প্যারালালি চলবে, নাকি সেগুলো বন্ধ হয়ে শুধুমাত্র এটা থাকবে? না না, এখানে বাংলাদেশে তো এই মুহূর্তে 100টার মতো আসলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি রয়েছে, এর মধ্যে ডিরেক্ট সাপোর্ট প্রোগ্রাম আছে অনেকগুলো। তো এইটা আসলে তাদেরকেই দেওয়া হবে যারা আসলে অন্যান্য যে সমস্ত সামাজিক সুরক্ষা কর্মসূচি সেগুলোর হয়তো মধ্যে পড়েন, মানে বাইরে যারা আছে তাদেরকে এক ব্যক্তি দুটো আসলে কর্মসূচির মধ্যে আসবে না, এটা আমাদের একেবারে বেসিক প্রিন্সিপাল, মানে ফাউন্ডেশন। তো সুতরাং এখানে আসলে আমাদের ওভারল্যাপিং এর কোনো স্কোপ নেই, এবং আমরা সচেতনভাবে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো এমনভাবে সাজিয়েছি বা এমনভাবে বাস্তবায়ন করি যাতে করে একই ব্যক্তি দুটো বেনিফিট না পান। তো সুতরাং এখানে আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হবে। কিন্তু সেই জায়গায় আমরা তো জানি যে সাপোজ এখন কিছু কিছু যেগুলো নগদ সহায়তা আছে, 500 টাকা আছে, 600 টাকা আছে, সেই জায়গা তো এখন 2,500 টাকা দেওয়া হবে। তাহলে যারা এখন 500 টাকা পাচ্ছেন তারা কি এই সুবিধাটা থেকে বঞ্চিত হচ্ছেন না? এখানে একটা বৈষম্য তৈরি হচ্ছে কিনা? না না, এখানে যেটা হবে আর কি, আসলে এটাকে তো হচ্ছে পরিবার হিসেবে টার্গেট করে দেওয়া হবে। তা আমার যতটুকু ধারণা সেটা হলো যে এই যারা বৃদ্ধ বা বয়স্ক জনগোষ্ঠী, তাদের মধ্যে তো একটা অংশ, মানে এখন যেটা হচ্ছে যে আমাদের মানে ইউনিভার্সাল মোটামুটি কাভারেজ আছে, কিন্তু আমাদের একটা বড় সমালোচনা হচ্ছে কি যে এই টাকা দিয়ে আসলে তাদের চলে না, মানে তাদের ওষুধ কেনারও পয়সা হয় না। সুতরাং এখানে একটু ব্যালেন্স করে আমি মনে করি যে এই ওভারল্যাপিং সেটাকে অ্যাভয়েড করে এটা ইমপ্লিমেন্ট করা যাবে। ঠিক আছে, আমরা একটা বিরতি নিয়ে আসছি, বিরতির পর আবার আমরা আলোচনা ফিরবো।
স্বাগত আরো একবার বিজনেস আওয়ারে। আমরা আলোচনা করছিলাম নির্বাচনী ইশতেহারে অর্থনীতিকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, কোন কোন বিষয়গুলো উঠে এসেছে এবং সেগুলো বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জিং হবে সে বিষয় নিয়ে আমাদের সাথে এর মধ্যে ডক্টর মাসুর রিয়াজ এসে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন ডক্টর মাহফুজ কবির। আমরা মাসুর রিয়াজ, আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপির যে নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো এসছে, বিশেষ করে অর্থনীতির জায়গাগুলোতে, সেটি নিশ্চয়ই আপনি ক্লোজলি দেখার চেষ্টা করেছেন। সেইগুলোর বাস্তবায়ন করা, বিশেষ করে কর্মসংস্থান এবং রপ্তানি বৃদ্ধির যেই উদ্যোগের কথা বলা হচ্ছে, সেখানে আসলে কি করতে হবে বিএনপি যদি ক্ষমতায় আসে? কর্মসংস্থান যেটা বিএনপি বলেছে যে 1 কোটি 5 বছরে, প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে, 5 বছরে প্রায় 50 লক্ষ বিদেশে কর্মসংস্থান জোগাড় করবে মাইগ্রেন্ট ওয়ার্কার্সের জন্য। তো আমি যদি দেশেরটাই ধরি 1 কোটি 18 মাসে, এটার সবচেয়ে বড় যে 3টা পন্থা, 3টার উপরে ওনারা হাইলাইট করেছেন, এটা এনকারেজিং, অ্যাটলিস্ট মোটা দাগে হাইলাইট করেছে। প্রথমত বিনিয়োগের কথা বলেছে। আপনারা দেখেছেন যে এফডিআই বর্তমানে অ্যাভারেজ 5 বছরের 0.5-0.6% অফ জিডিপি, সেটাকে 2.5%, প্রায় 5 গুণ বাড়াবে। প্রাইভেট ইনভেস্টমেন্টকে এনকারেজ করার জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ, রিফর্মস, ইজ অফ ডুইং বিজনেস, ওয়ান স্টপ শপ, এগুলোর কথা বলেছে। সো বিনিয়োগ, কর্মসংস্থান কিন্তু মূলত আসবে বেসরকারি টেকসই কর্মসংস্থান, এবং আমরা যেটাকে বলি যে বেটার ইনকাম বা গেইনফুল এমপ্লয়মেন্ট, সেটা কিন্তু বেসরকারি বিনিয়োগ থেকে আসবে। তো সেই জায়গায় বেসরকারি বিনিয়োগের উপর নজর দিয়েছে। দ্বিতীয়, এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে স্মল বিজনেস ইনক্লুডিং ইনফর্মাল সেক্টরে মাইক্রো এবং কটেজ যেটা আছে, এইটাই কিন্তু আমাদের এই মুহূর্তে এমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি। সুতরাং সেটাকে ধরে রাখতে হবে, এবং সেখানে মাইক্রো এবং কটেজ যেটা ইনফর্মাল, তাদেরকে ফর্মাল সেক্টরে এনকারেজ করতে হবে, তাদের ট্রানজিশন। সেই জন্য স্মল বিজনেস, তাদের জন্য যে বিভিন্ন প্রণোদনা বা ব্যবসার পরিবেশ সহজ করা, সেটার টার্গেটের কথা বলেছে। তো সেটা একটা বড় দিক। আর তৃতীয় হলো এই বেসরকারি বিনিয়োগ এবং তার সাপ্লাই চেইনে স্মল বিজনেস, সেটার যে একটা নিয়ামক থাকে, সেইখানে বাংলাদেশের একটা বড় নিয়ামক ছিল এক্সপোর্টস, রপ্তানি, বৈশ্বিক বাজারে। তো সেই জায়গায় রপ্তানির ক্ষেত্রে আমরা দেখেছি যে রপ্তানির প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো। আরেকটা হলো যে রপ্তানির আরেকটা নতুন মডেল, সেটা হলো বিশ্বের যে ই কমার্স প্ল্যাটফর্ম, যেমন অ্যামাজন বা আলিবাবা, সেইটাকে কেন্দ্র করে আমরা কিভাবে এক্সপোর্ট বাড়াতে পারি, সেটাও বলেছে। তো আমি মনে করি কর্মসংস্থানের মূল জায়গাগুলো এখান থেকে আসবে, কিন্তু এটা হলো হেডলাইন। এখন ডিটেইল বা একেবারে সূক্ষ্ম বাস্তবায়ন পরিকল্পনার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। কারণ আপনারা জানেন, আমরা প্রায় 15-20 বছর ধরেই বলে আসছি বিনিয়োগ কম, এফডিআই তুলনামূলকভাবে আমাদের ইভেন আশেপাশের দেশের তুলনায় কম, এক্সপোর্টে বৈচিত্র্য নাই, বাস্কেটে 82% গার্মেন্টস, কিন্তু আসলে খুব বেশি কিছু করা হয়নি বা করা যায়নি। সুতরাং ওই যে সেই ডিটেইল পরিকল্পনা, সময় ভিত্তিক পরিকল্পনা, তার উপরে কিন্তু এই কর্মসংস্থান নির্ভর করছে। আমরা একটু আরেকটি দল, বড় দল জামায়াতে ইসলামী, 2 দিন আগে তারাও ইশতেহার ঘোষণা করেছে। তাদের প্রধান বিষয়গুলো আমরা একটু এক নজরে একটু দেখতে চাই। জামায়াতের যে প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল, তারা প্রযুক্তি উৎপাদন, কৃষি শিল্প সহ বিভিন্ন খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির কথা বলছে। তারা প্রযুক্তি নির্ভর আধুনিক স্মার্ট সমাজ গঠনের কথা বলছে। তারা বলছে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণে ব্যাংক এবং আর্থিক খাতের সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছে, যেটি একটি বড় সমস্যা। কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষকদের সহযোগিতার কথা বলছে, এবং তারা বলছে যে কৃষি খাতে তারা বিপ্লব সৃষ্টি করতে চায়। তাদের প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি আমরা যে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির কথা বলছে তারা বলছে যে, আমরা পরের কার্ডটাতে আমরা এটি দেখতে পাবো। তারা বলছে ব্যাপক ভিত্তিতে তারা শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করবে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠা, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা। তারা বলছে শ্রমিকদের মজুরি এবং জীবনযাত্রার মান বৃদ্ধিতে তারা কাজ করবে। তাদের প্রতিশ্রুতি, তারা ন্যায্য মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখবে এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে, এবং মৌলিক চাহিদা পূরণে তারা পূর্ণ সংস্থানের নিশ্চয়তা দিচ্ছে। মোটামুটি কাছাকাছি আছে, মানে 2 দলেরই আসলে তারা বুঝতে পেরেছে গুরুত্বের বিষয়গুলো। আমি একটু মাহফুজ কবির এই পর্যায়ে একটু জামায়াতের যে পরিকল্পনা, সেটি নিয়ে একটু ছোট করে শুনতে চাই। হ্যাঁ, এখানে যেগুলো আছে মোটা দাগে আপনি যেটা বলেছেন যে বিএনপির যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আছে এর কাছাকাছি, তবে একটু মানে পার্থক্য যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে যে তারা কর্মসংস্থানের দিকে বেশি নজর দিচ্ছে এবং তার প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট। মানে বিএনপির ক্ষেত্রে যেগুলো আছে সেখানে যে
যে আপনার যে টেকনিক্যাল ম্যান পাওয়ার সেগুলো করবে, তারপরে শিক্ষায় বিনিয়োগ, দক্ষতা বৃদ্ধি এবং ওভারসিজ এমপ্লয়মেন্ট, এবং একই সঙ্গে যেরকম করে আসলে এই যে ই কমার্স প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া এবং বিশেষ করে যে গিগ ইকোনমি সেগুলোর দিকে একটু এমফাসিস বেশি দেওয়া হয়েছে, বিনিয়োগটা বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। কিন্তু এখানে যেটা বলা আছে যে সেটা হচ্ছে যে এই কৃষিক্ষেত্রে বিপ্লব নিয়ে আসা এবং সেখানে কর্মসংস্থান তৈরি, একই সঙ্গে যে শিল্পের ক্ষেত্রে সেখানে একটু স্ট্রেথেন করা আর কি শিল্পের ভিত্তি, তো সেই মাধ্যমে কর্মসংস্থান তৈরি। তো এগুলো মোটামুটি ভাবে প্রত্যেকটা খাতেই মোটামুটি একটা সাধারণ ভাবে মোটা দাগে কর্মসংস্থানের কথা বলা হয়েছে। এবং এটি ছাড়াও যে প্রোডাকশন বেস তৈরি করার অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাংক এবং আর্থিক খাত, মানে শুধুমাত্র কিন্তু ব্যাংক নয়, বরং এই যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা শেয়ার বাজার বা অন্য যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে ফাইন্যান্সিয়াল, তো প্রত্যেকটা জায়গাতেই তারা সংস্কার করবে। আমরা কিন্তু গত 1.5 বছরে সেরকম কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখতে পাইনি এই খাতগুলোতে। আমি মনে করি যে এইখানে যদি সত্যি সত্যি সংস্কার করা যায়, যদি এটা সময় লাগবে, তারপরে করতে পারলে আমি মনে করি যে মানুষের কিন্তু আস্থা ফিরে আসবে এই আর্থিক খাতে। সুতরাং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি মাসুদ ভাই, আপনার মূল্যায়ন জানতে চাই। না, আমার মনে হয় মাহফুজ ভাই যথার্থই বলেছেন। আমি তার সাথে বলি যে বিএনপি জামাতের মোটা দাগের অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলো কিন্তু কাছাকাছি, তাই না? কিন্তু বিএনপির ক্ষেত্রে ধরেন একটু ভিন্ন ধর্মী আছে, যেমন গ্লোবালি এখন ই কমার্স খুব একটা মানে বড় প্ল্যাটফর্ম ভিত্তিক, গ্লোবাল প্ল্যাটফর্ম ভিত্তিক ই কমার্সগুলো একটা জনপ্রিয় এক্সপোর্ট এবং ট্রেড হাব, সেটার ক্ষেত্রে কথা বলা আছে। ওনারা টেকনোলজি এবং আইসিটি সেক্টর, সেখানে যেমন গ্লোবাল গেটওয়ে, গ্লোবাল পেমেন্ট সিস্টেম, এগুলো একটু ভিন্ন ধর্মী। আর তার সাথে সাথে আপনার ওনারা ওভারসিজ এমপ্লয়মেন্ট, সেই জায়গাটায় একটা বড় গুরুত্ব দিয়েছে। আর জামাতের যদি আমি মোটা দাগের বাইরে ভিন্নতা দেখি, তারা বেশ কিছু জায়গায় আপনার ওই যে সুদ কমানো বা সুদ এলিমিনেট করা, খরচ কমানো, খরচ এলিমিনেট করা, এই জায়গাটার উপর নজর দিয়েছে। অনিয়ম দুর্নীতির জায়গাটাতে তারা, অনিয়ম দুর্নীতি বিএনপিও বলেছে, হয়তো জামাতেরটায় আরেকটু অন্যভাবে আছে। কিন্তু আমি যেহেতু জামাত একটা ইসলামিক মতাদর্শে বিশ্বাসী পার্টি, তো সেখানে সুদের বিষয়টা একটা অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক থাকে। সেই কারণেই হয়তো জামাত সুদবিহীন ধরেন ঋণ, সুদবিহীন স্কিলস অ্যাসিস্ট্যান্স, এই ধরনের অনেক কিছু ওইখানে বলেছে। তো সেই জায়গাটা আমি একটু ভিন্ন মাত্রার দেখি আর কি। ব্যাংকিং জায়গাটাতে আসলে কতটা গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। দুই পক্ষই ব্যাংকিং এর উপর বলেছে, যা বিএনপিও বলেছে, জামাতও বলেছে। বিএনপি ক্যাপিটাল মার্কেটের উপর একটা বেশ, ওই যে আর্থিক খাত যেটা বললেন মাহফুজ ভাই, মানে ব্যাংকিং এর বাইরে, ব্যাংকিং তো অবভিয়াসলি এটা এখন মানে সার্ভাইভালের প্রশ্ন। ব্যাংকিং খাতে অলরেডি আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর 90% ব্যাংকিং খাত নির্ভর, সেইটা আবার খুব একটা বিপদে আছে। বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি শেয়ার মার্কেট এবং বন্ড মার্কেটকে উন্নয়নে তারা কিন্তু ডিটেইল পরিকল্পনা আছে। আমরা আবারও ফিরবো আপনাদের কাছে, একটা বিরতি নিয়ে আসি। বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে। দেশের সবুজ সমাজ প্রতিষ্ঠার জন্য নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিতে হবে, কিন্তু নির্বাচনী ইশতেহারে নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র এবং প্রত্যাশা, প্রার্থী এবং ভোটার জরিপের ফলাফল নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করে সিপিডি। সংস্থাটির জরিপ বলছে, এখনও নানাভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে। পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধি এবং সংসদ সদস্যকে কঠোর হতে হবে। বায়ু দূষণ এবং পরিবেশ দূষণকারী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে হবে। সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। স্থানীয় সরকারকে আরো বেশি শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করে সিপিডি। বায়ু দূষণ, অত্যধিক গরম অথবা স্বাস্থ্যহানি, এই বিষয়গুলো এখন তারা বলছে না। সবুজ বলতে কিন্তু এই জিনিসগুলো তাদের বলার কথা ছিল না, কিন্তু এগুলোই তাদের কাছে এখন এত বেশি, এই সমস্যাগুলো এগুলোই তাদের কাছে এখন সবুজের নামান্তর হিসেবে এসেছে। সবুজ পৃথিবীর যে ধারণা বা সবুজ সমাজের যে ধারণা, এটা যেন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হয়। এটার ভিতরে যাতে সবুজ অর্থনীতি আসে, এটার ভিতরে যাতে সামাজিক সমস্যাগুলোর সুরক্ষা থাকে। আলোচনায় ফিরছি। ডক্টর মাসুদ রিয়াদ, জ্বালানি আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন এই মুহূর্তে, মানে বড় সমস্যাগুলোর মধ্যে একটা, যে বিনিয়োগ বলেন আর কর্মসংস্থান সবই আসলে এটার উপর অনেকাংশে নির্ভর করছে। সেই জায়গাটাতে জ্বালানির টেকসই এবং একটি নিরাপদ জ্বালানির ক্ষেত্রে আসলে কোনো ধরনের প্রতিশ্রুতি কি আপনি দেখলেন দুই দলের? আচ্ছা, পাওয়ার অ্যান্ড এনার্জির ক্ষেত্রে বিএনপিটাই খুব সুনির্দিষ্টভাবে আছে, এবং আসলে যে কয়েকটা জায়গায় নাম্বার ইউজ করা হয়েছে, মানে সংখ্যাভিত্তিক টার্গেট, সেটার মধ্যে কিন্তু বিদ্যুৎ একটা। আপনি দেখেছেন
30 বা 35 সালের মধ্যে 35,000 মেগাওয়াটে উন্নীত করা হবে। আবার তার মধ্যে রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল পাওয়ার, সেটার বর্তমানে 2-3% হয়তো আছে টোটাল পাওয়ারের, সেটাকে 20%-এ নিয়ে যাওয়া হবে। তো সেটা সেখানে দিয়েছে, এটা ভালো ভালো দিক আমি মনে করি। রিনিউয়েবলে আমি মনে করি আরেকটু, যদিও ব্যাপারটা সহজ না বাস্তবায়ন করা, বাট আমাদের জ্বালানি নিরাপত্তা এখন এতটাই দুর্বল বা হুমকির মুখে, আমরা একদিকে দেশের গ্যাস উত্তোলন অনেক বছর বন্ধ ছিল, এখন মানে অনশোর অফশোর ইলেক্টেড গভর্নমেন্ট আসলে বিডিং হবে, কেউ পাবে, তারপর তারা এক্সপ্লোরেশনে যাবে কোথায় আছে, সেটা পেলে ন্যাশনাল গ্রিড, কয়েক বছরের ল্যাগ এফেক্ট সেইখানে। আর অন্যদিকে এলএনজির উপর আমদানি নির্ভরতা এবং ডলারের যে স্কেয়ারসিটি, মানে কোথায় দিবেন প্রায়োরিটি, তো সেই জায়গায় রিনিউয়েবলের আমাদের কোনো অল্টারনেটিভ নাই। আমি মনে করি যে রিনিউয়েবলে আরেকটু সাহসী টার্গেট নেওয়া যেত। 20% কেন, এটা 1/3, 35%, যদিও এটা সহজ নয় কিন্তু করা সম্ভব, অসম্ভব না। 35% টার্গেট করতে পারতো, তো সেই জায়গাটায় নজর দিয়েছে। আর গ্যাসে বোধহয় একটু নজরটা কম হয়েছে, গ্যাসটা আমাদের লাগবে। আমার অনশোর এবং অফশোরে 2011 বা 12-র পর থেকে নতুন গ্যাস ক্ষেত্র খোঁজার যে কার্যক্রম, সেটা একেবারেই বন্ধ ছিল। সেটা ইন্টারিম গভর্নমেন্ট কয়েকটা ব্লক, 3টা না 4টা ব্লক আইডেন্টিফাই করেছে অন এবং অফশোর, কিন্তু সেগুলো বিডিং হয় নাই এখন। এগুলো মানে সাধারণত আন্তর্জাতিক কোম্পানির কাছে যায়, কারণ খুবই ব্যয়বহুল, খুবই টেকনোলজি সেন্সিটিভ। তো নতুন সরকারকে এসে সেই জায়গাটায় যেতে হবে। তো দিয়েছে, কিন্তু আরো সাহসী হতে পারতে হবে। আমরা একটু ডক্টর মাহফুজ কবির কাছে শুনতে চাই যে জ্বালানির জায়গাটাতে আসলে করণীয় কি, যে প্রতিশ্রুতিগুলো এসছে মোটামুটি সেগুলো বাস্তবে, অর্থাৎ টেকসই জ্বালানি, মানে এখন জ্বালানি নিয়ে আমরা যে প্রতিনিয়ত যে সমস্যার মধ্যে ফেস করছি, সেটি মোকাবেলায় নতুন সরকারের চ্যালেঞ্জ বা করণীয়। আসলে এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি। হ্যাঁ, এই দুটো খাতে আসলে ইকুয়াল আমাদের এমফাসিস দিতে হবে। জ্বালানি খাতটা খুবই অবহেলিত। আমরা দেখতে পেয়েছি যে গত 1 দশকের বেশি সময় ধরে কিন্তু আমরা এখানে কিন্তু খুবই কম বাজেট বরাদ্দ দেখতে পাচ্ছি। বিদ্যুৎ উৎপাদনেই সমস্ত খরচ, এখানেই সব সাবসিডি। তার মনে করি যে এই দুটোর মধ্যে একটা সুসমন্বয় প্রয়োজন, এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি ব্যবস্থাপনা, তো সেই জায়গাতে একটু নজর দিতে হবে। এবং সেখানে আমদানি নির্ভরতা কমানোর জন্য কিন্তু আমাদের আসলে এই যে সবুজ জ্বালানির বিকল্প নেই, আমাদের যে নবায়নযোগ্য জ্বালানি, তো সেটার জন্য পরিষ্কার একটা স্ট্র্যাটেজি দরকার। এবং সেটা এই স্ট্রেডার বাইরে গিয়ে আসলে এই স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এবং এই যে আমাদের যে রিনিউয়েবল এনার্জি পলিসি আছে, সেটার একদম সাবস্টেন্সিয়াল একটা ডিভিশন দরকার। এটা হলে আমাদের আমদানি নির্ভরতা কমবে এবং দেশের ভিতর থেকে যে জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সেটা বাড়বে। আর আমি মনে করি যে একটা পরিষ্কার আসলে নীতি দরকার, যে এটা আমরা কিভাবে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে আরেকটু বেশি ন্যাশনাল হবো। এখন দেখতে পেয়েছি যে আমাদের এই যে বিদ্যুৎ আমদানির যে সমস্ত চুক্তিগুলো, সেগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক তৈরি হয়েছে। আমরা আর কোনো ভবিষ্যৎ বিতর্ক চাই না। দেশের ভিতরের যে উৎপাদন সক্ষমতা, সেটা কিভাবে বাড়ানো যায় সেটা দেখতে হবে। এবং এটা অবশ্যই আমাদের আসলে যে কয়লা ভিত্তিক যে তাপবিদ্যুৎ কেন্দ্র, তো সেই মডেলটা একটু পরিহার করে অন্য যে মডেলগুলো আছে সেগুলোকে, আর এবং এনার্জি এফিসিয়েন্সি, সেগুলো দরকার। তো এগুলো যদি আমরা এক্সপোর্ট করতে পারি, তাহলে আমি মনে করি যে আসলে এই জ্বালানি খাতের যে বা বিদ্যুৎ খাতের যে সমস্যাগুলো, সেগুলো যেমন আমরা মোকাবেলা করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের ইন্ডাস্ট্রির জন্য যে ডেডিকেটেড ক্যাপাসিটি ডেভেলপ করা এবং এখানে যে সাপ্লাই করা, সেইটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। তার কারণ আমরা উৎপাদনের কথা বলছি, কর্মসংস্থানের কথা বলছি, বিনিয়োগের কথা বলছি, কিন্তু এই জায়গাটাতে মানে ইন্ডাস্ট্রিতে যে পাওয়ার এবং এনার্জি সাপ্লাই, এই দুটো আমাদের আসলে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড, সেই অনুযায়ী দিতে হবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির, অনেক ধন্যবাদ ডক্টর মাসুর রিয়াজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। এই নির্বাচনী ইশতেহার নিয়ে বড় দলগুলোর যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের জন্য আসলে তারা কি করবে সেটি দেখার বিষয়, এবং সেই জায়গায় অনেক ক্ষেত্রে সেখানে বিস্তারিত বা কর্মপরিকল্পনাগুলোর হয়তো অভাব রয়েছে, কিন্তু সেগুলো নিশ্চয়ই তারা পরিষ্কার করবে সামনের দিনে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।